তো আজকে হচ্ছে আমাদের আজকে হচ্ছে 3 জুন 2024 আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি অফলাইন ব্যাচের 71তম ক্লাস এবং দেওয়ানি কার্যবিধির 18তম এবং সর্বশেষ ক্লাস। এবং আজকে আমরা যেটা দিয়ে শুরু করতেছি সেটা হচ্ছে রেফারেন্স। রেফারেন্স বা এটা ওই যে আপনাদের এডিশনাল যে পেজটা দেওয়া হয়েছে সবাই একটু হাতে নেন। রেফারেন্স এর নিচে লেখেন অভিমত। অভিমত রেফারেন্সের বাংলা যদি করা যায় তাহলে এটাকে বলা যেতে পারে কি অভিমত গ্রহণ। তো নর্মালি আমরা গত ক্লাসগুলোতে আপিল আলোচনা করেছি, রিভিশন আলোচনা করেছি, রিভিউ আলোচনা করেছি। দেখেন, আপিল সাধারণত করা হয় উচ্চ আদালতে এবং দেওয়ানি কার্যবিধিতে দুইটা আদালতেরই আপিল এখতিয়ার আছে, এক হলো জেলা আদালত আর একটা হলো হাইকোর্ট বিভাগ। রিভিশন সাধারণত করা হয় উচ্চ আদালতে। রিভিশনও দুইটা আদালতের, তিনটা আদালতের অ্যাকচুয়ালি আছে, জেলা আদালত, অতিরিক্ত জেলা আদালত আর কি হাইকোর্ট বিভাগ। আর রিভিউ করা হয় সর্বদা মানে যে আদালত সিদ্ধান্ত দিল সে আদালতে। আর রেফারেন্স তাহলে কি? রেফারেন্স এই সম্পর্কে আলোচনা করা হয়েছে দেওয়ানি কার্যবিধির 113 ধারায় এবং 46 আদেশে। কত কত বলেন তো? 113 ধারা এবং 46 আদেশে। এখন রেফারেন্স এখতিয়ারটা শুধুমাত্র আছে হাইকোর্ট বিভাগের। রেফারেন্স এখতিয়ার তাহলে কার আছে? হাইকোর্ট বিভাগের। আপনাদের এখান থেকেই প্রশ্ন এসে যেতে পারে, বলতে পারে যে রেফারেন্স আছে কত ধারায়? 113। কত আদেশে? 46 আদেশে। রেফারেন্স এখতিয়ার আছে কার? শুধু কার? হাইকোর্ট বিভাগের। এখন রেফারেন্সে কখন পাঠায় এটা পড়ার আগে আমি একটু ব্যাখ্যা দিই, শুনেন। যখন নিম্ন আদালতে কোনো মামলার বিচার হচ্ছে, বিচার হওয়ার সময় তখন উনার কাছে একটা বিষয়টা জটিল মনে হচ্ছে, ওনার কাছে মনে হয়েছে এই জায়গা আইনের জটিল প্রশ্নের উদ্ভব হয়েছে। যখন কোনো ডাক্তারের কাছে আপনি যান, ডাক্তার অনেক সময় ওই জিনিস দেখার পরেও উনি শিওর হওয়ার জন্য উনার যে বড় আছে তার কাছে পাঠায় যে তাও স্যার রে একবার কি দেখায় আসে যে উনি কি বলে। তো রেফারেন্স হচ্ছে তাই, নর্মালি বিচারিক আদালত বিচার করতেছে কিন্তু উনার কাছে মনে হচ্ছে যে আইনের জটিল প্রশ্নের উদ্ভব হয়েছে, তখন উনি ওই মামলাটা সরাসরি পাঠায় দেয় হাইকোর্ট বিভাগে হাইকোর্টের অভিমতের জন্য। হাইকোর্টে কিসের জন্য? অভিমতের জন্য। তো এই যে যে পাঠাইলো এটাই বলে কি রেফারেন্স বা অভিমত। এই বিষয়টাই আছে কত ধারায়? 113 ধারায় আর 46 আদেশে। একটু পড়ি দেখেন। রেফারেন্স দেওয়ানি কার্যবিধি। দেখেন, রেফারেন্স হলো হাইকোর্ট বিভাগের একান্ত এখতিয়ার। এটা আন্ডারলাইন করেন, কার এখতিয়ার? হাইকোর্ট বিভাগের। ফৌজদারি বা দেওয়ানি বা ফৌজদারি যে কোনো মামলার বিষয়ে রেফারেন্সের উদ্ভব করতে পারে, এটা প্রাথমিক আলোচনা বলতেছে। রেফারেন্স বলতে বোঝায় যে, আন্ডারলাইন করবেন, নিম্ন আদালত কর্তৃক কোনো মামলাকে হাইকোর্টের হাইকোর্ট বিভাগের মতামত বা আদেশের জন্য পাঠানো। মানে হাইকোর্টের কাছে পাঠাইছে যে ওনার এটা আমি কি করতে পারি, আপনি একটু এই দেখে আমারে কি দেন, সিদ্ধান্ত দেন, বা উনিও সরাসরি ওখান থেকে সিদ্ধান্ত দিতে পারে। সো রেফারেন্সের ক্ষেত্রে যখন আসেন, আহ, দেওয়ানি রেফারেন্স দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করেন 113 ধারা অনুযায়ী যে কোনো আদালত কোনো মামলা হাইকোর্ট বিভাগের মতামতের জন্য রেফারেন্সে পাঠাতে পারে এবং হাইকোর্ট বিভাগ যা যথাযথ মনে করবে তাই সিদ্ধান্ত প্রদান করবে। তাহলে রেফারেন্সে পাঠাচ্ছে কোন আদালত ভাই? যে কোনো দেওয়ানি আদালত। কোথায় পাঠাচ্ছে? হাইকোর্ট বিভাগে। কিসের জন্য? তার মতামত বা অভিমত গ্রহণের জন্য। কত ধারায়? 113 ধারায়। আর এখানে একটু লিখতে পারেন আদেশ আছে কততে, পরে অবশ্য বলাই আছে, না লিখলেও চলে। দেখেন, রেফারেন্স সুবিধার্থে 113 ধারাটি নিম্নে উল্লেখ করা হলো, দেখ তুলে ধরা হলো। দেখেন, হাইকোর্ট বিভাগে রেফারেন্স প্রেরণ যেরূপে শর্তাদি ও সীমাবদ্ধতা নির্ধারণ করা হয় তৎসাপেক্ষে যে কোনো আদালত কোনো মকদ্দমা বিধিসম্মতভাবে মতামতের জন্য হাইকোর্ট বিভাগে পেশ করতে পারেন এবং হাইকোর্ট বিভাগ যেরূপ উপযুক্ত মনে করেন ইহার উপর সেরূপ আদেশ দান করিতে পারে। এবার আমরা চলে এসি, দেখেন যে রেফারেন্সের শর্তাবলী। রেফারেন্সের কারণ এবং শর্তাবলী দেওয়ানি কার্যবিধির গোল দিবেন 46 নং আদেশে বিস্তৃত রয়েছে। আপনাদের রেফারেন্স থেকে কখনোই কোনো প্রশ্ন আসে নাই, তো যদি আসে খুব বেশি কঠিন আসবে না, যা যা আসবে পারবেন। যে রেফারেন্স আছে কত ধারায়? 113। কত আদেশে? 46 আদেশে। শুধু কার রেফারেন্স এখতিয়ার আছে? হাইকোর্ট বিভাগের। 1 নং বিধিতে রেফারেন্সের নিম্নলিখিত শর্তাবলী উল্লেখ করা হয়েছে। দেখেন, হাইকোর্ট বিভাগে প্রশ্নের রেফারেন্স একটু যদি পড়ি,
যে যে ক্ষেত্রে কোনো ডিক্রি, এটা বললেন আপিল যোগ্য নয়, আপিল যোগ্য নয়, সেক্ষেত্রে মকদ্দমার শুনানির পূর্বে বা শুনানিকালে অথবা যে ক্ষেত্রে উক্তরূপ ডিগ্রি জারি করার সময় আইন অথবা আইনের ন্যায় শক্তিশালী প্রচলিত রীতি সম্পর্কে প্রশ্ন উত্থাপিত হয়, যা সম্বন্ধে মকদ্দমা বা আপিল বিচারকারী বা ডিগ্রি জারিকারক আদালত যুক্তিসঙ্গত সন্দেহ পোষণ করেন, সেক্ষেত্রে গোল দিবেন শতপ্রবৃত্ত শব্দটা বলতেন। শতপ্রবৃত্ত, শতপ্রবৃত্ত মানে হচ্ছে কি সুমোটো, আদালত স্বপ্রণোদিত হয়ে বা আন্ডারলাইন করেন কোন পক্ষের আবেদন ক্রমে। এই জায়গায় তিনটা প্রশ্ন পেলাম আমরা, দেখেন। তাহলে রেফারেন্সে পাঠায় যে ডিগ্রি কি আপিল অযোগ্য, আপিল অযোগ্য। রেফারেন্সে পাঠায় আদালত নিজের ইচ্ছায় অথবা কি কোন পক্ষের আবেদন ক্রমে, নিজের ইচ্ছায় অথবা কোন পক্ষের আবেদন ক্রমে। মকদ্দমাটি তথ্যাবলী ও সন্দেহের বিষয়সমূহ সম্বলিত একটি বিবৃতি প্রণয়ন করবেন এবং বিষয়টি সম্পর্কে উক্ত আদালত আহ স্বীয় অভিমত সহ হবে, সই হয়ে গেছে, স্বীয় অভিমত সহ সিদ্ধান্তের জন্য হাইকোর্ট বিভাগে প্রেরণ করবেন। তারপরে দেখেন যে দেওয়ানি কার্যবিধি, তাহলে 100 রেফারেন্স দেওয়ানি কার্যবিধি অনুযায়ী রেফারেন্সের শর্তসমূহ যদি আমরা দেখি, যে 113 ধারা বিশ্লেষণ করলে রেফারেন্সের নিম্নলিখিত শর্তাবলী পাওয়া যায়। কি কি দেখেন, একমাত্র আদালতই হাইকোর্ট বিভাগে রেফারেন্সে পাঠাতে পারে। তারপরে দেখেন আন্ডারলাইন করেন, আইনের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপিত হলেই রেফারেন্সে পাঠানো যাবে। কি প্রশ্ন বলেন তো? আইনের গুরুত্বপূর্ণ। তারপর দেখেন হাইকোর্ট বিভাগের রেফারেন্সে প্রদানের ক্ষমতা সম্পূর্ণ আদালতের বলতেন বিবেচনাধীন, এবং উনি কি সিদ্ধান্ত প্রদান করবে না না করবে এটা আদালতের একমাত্র কি বিবেচনা। তাহলে রেফারেন্স থেকে আমার কি কি মনে রাখতে হবে? সহজ কথা, দেখেন রেফারেন্সের বাংলা অভিমত, রেফারেন্স আছে কত দ্বারায়? 113। কত আদেশে? 46 আদেশে। রেফারেন্স রেফারেন্সে পাঠায় যদি আইনের জটিল প্রশ্নের উদ্ভব হয়, যদি ডিগ্রিটা কি হয় আপিল অযোগ্য, আপিল অযোগ্য, যে কোনো আদালত পাঠাতে পারে, আদালত স্বপ্রণোদিত হয়েও পারে অথবা কি পক্ষগণের আবেদনের ভিত্তিতেও পারে। এতটুকু মনে রাখলেই রেফারেন্স থেকে 1 মার্ক ইনশাল্লাহ পারা যাবে। রেফারেন্স প্রতিবারই খুবই গুরুত্বপূর্ণ, আসে নাই, আপনাদের বার ইনশাল্লাহ আসবে আশা রাখি। তো এই হচ্ছে রেফারেন্স। এবং একটা জিনিস, আমি যদি আপিল রিভিউ রেফারেন্সের তুলনা করি, শুধু রেফারেন্স এখতিয়ার আছে কোন আদালতের? হাইকোর্টের। অন্য কোন আদালতের কিন্তু রেফারেন্স এখতিয়ার নেই। আর যদি আপনাকে বলে এখানে যে রেফারেন্সে পাঠাবে কয় দিনের মধ্যে, এই জায়গায় কোনো দিনের কথা আছে? তাহলে এই জায়গায় কোনো দিনের কথা নয়। আদালত যখন যৌক্তিক মনে করবে তখন পাঠাবে। এটা আপিল আদালতও পাঠাইতে পারে, বিচারিক আদালতও পারে, জারিকারক আদালতও পাঠাইতে পারে। জি। তো রেফারেন্স নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? বুঝেন নাই এই টাইপ কেউ আছেন? স্ট্রেস, আপিল আদালতও পারে, বিচারিক আদালতও পারে, জারিকারক আদালতও পারে। যখন ওনার কাছে মনে হয়েছে যে আইনের একটা জটিল প্রশ্নের উদ্ভব হয়েছে, উনি নিজে কোনো কুল কিনারা পাইতেছে না, তখন উনি উচ্চ উচ্চ আদালতে মানে হাইকোর্ট বিভাগে পাঠাইছে, যেটা আপনি সলভ করে দেন। জি। তো আমরা গতদিন যেখান থেকে শেষ করেছিলাম সেখানে চলে আসেন, বিবিধ বিষয়। বিবিধ বিষয়, এই রেফারেন্সের কাগজ কেউ না পেলে নিয়ে যান। রনি সাহেব তো দেখেন বিবিধ বিষয় 132 ধারায় আহ পেজ বের করেন। পুরাতন বই 984, নতুন বই বই কত জানি না, 1123, নতুন বই 1123। দেখেন 132 ধারায় কতিপয় মহিলার ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দেওয়া হয়েছে। যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসে যে মহিলাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় কত দ্বারায়, এখান থেকে এই ধরনের প্রশ্নই আসবে, আর কোনো প্রশ্ন আসার সুযোগ নাই। আসবে যে মহিলাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় কত দ্বারায়? 132 দ্বারায়। মিতা বলেন তো যে অভিযুক্ত ব্যক্তিকে ফৌজদারি মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় কত দ্বারায়? হ্যাঁ,
আপনি মিতাওয়ান, উনি মিতানুর। বলবো স্যার? দেখেন কত দাঁড়ায়, 205 দাঁড়ায়, 205 দাঁড়ায়। তাই আসমা খানম বলেন যে তাহলে সরকারি কর্মকর্তা যখন কমপ্লেইনেন্ট, দ্যাট মিনস উনি নালিশকারী বা অভিযোগকারী, তার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় কত দাঁড়ায় ফৌজদারি মামলায়? এবার ওনারটা আপনি বলে দেন। এই তো দেখছেন, যারে জিজ্ঞেস করি সে পারেন আর একজন পারে। 200, জি, জি, 247। জি। আচ্ছা, তাহলে দেখেন, আহ 135 ধারা আন্ডারলাইন করেন। 135 ধারায় জজ, ম্যাজিস্ট্রেট বা অন্যান্য বিচারিক কর্মকর্তাকে দেওয়ানি প্রক্রিয়ায় গ্রেফতার হতে অব্যাহতি দেওয়া হয়েছে। সো এটাও 135 গোল দিয়ে মনে রাখবেন যে জজ, ম্যাজিস্ট্রেট বা অন্যান্য কর্মকর্তাকে গ্রেফতার হতে অব্যাহতি দেওয়া হয়েছে। কখন? মানে দেওয়ানি মামলায় তাদেরকে গ্রেফতার করা যাবে না। কত ধারায়? 135 ধারায়। তারপরে দেখেন 135 ক গোল্ডেন, এটা গুরুত্বপূর্ণ, যে কোনো পার্লামেন্ট সদস্যকে পার্লামেন্ট সভা চলাকালীন দেওয়ানি প্রক্রিয়ায় গ্রেফতার হতে অব্যাহতি দেওয়া হয়েছে। পার্লামেন্ট সদস্য মানে কি? এমপি সাহেবরা যখন পার্লামেন্টের সভা চলতেছে ওই মুহূর্তে তাকে কি গ্রেফতার করা যাবে না। কোন মামলায়? দেওয়ানি মামলায়। পরে দেখেন, আহ 137 ধারায় অধস্তন আদালতের ভাষা কি হবে সেটা সেটা বিধান করা হয়েছে। অধস্তন আদালতের ভাষা এখানে নিচে লেখেন সরকার নির্ধারিত ভাষা লেখা আছে। তো যে অধস্তন আদালতের ভাষা কি হবে, যে লেখা আছে সেটা সরকার ঘোষণা করতে পারবে। So যদি আপনাকে বলে যে সাবঅর্ডিনেট কোর্ট বা অধস্তন আদালতের ভাষা কত দাঁড়ায়? 137। মহিলাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিছে কত দাঁড়ায়? 132। তারপরে জজ, ম্যাজিস্ট্রেট, বিচারিক কর্মকর্তাকে 100 কত? 35। আর পার্লামেন্টের সদস্যদের 135-এর কখন? যখন পার্লামেন্টের সভা চলমান আছে তখন। ধন্যবাদ। বিগত বছর প্রশ্ন দেখেন যে অধস্তন আদালতের ভাষা কি হবে, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর কত ধারায় বলা আছে? কত ধারা? 137। ধন্যবাদ। আমরা চলে আসি প্রত্যার্পণের আবেদন, অ্যাপ্লিকেশন ফর রেস্টিটিউশন। অ্যাপ্লিকেশন ফর রেস্টিটিউশন, এটা একটু বুঝতে হবে। পাশে দেখেন ধারা 144। ধারা 144, রেস্টিটিউশনটা বুঝেন। এই রেস্টিটিউশনটা বুঝেন, শুনেন। যখন কোনো দায়িক তারই মামলায় তার কোনো সম্পত্তি হারাইছে, পরবর্তীতে দায়িক আপিল করে ডিক্রি আবার তার পক্ষে আসছে, তখন ইতিমধ্যে তো সে তার জিনিসপত্র জারি মামলায় কি হারিয়ে ফেলছে। তখন আপিলে যখন ডিক্রি আবার তার পক্ষে আসলো, তখন সে ওই যে যে জারি মামলায় যা যা হারাইছে সেটা সুদ সহ পাওয়ার জন্য ওই ডিক্রি প্রদানকারী আদালতে যে আবেদন করে সেটারই কি বলে? প্রত্যার্পণ। আমি একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। ধরেন হোসেন মোল্লা সাহেব একটা মামলা করছে তানভীরের বিরুদ্ধে, তানভীরের কাছে উনি 5 লাখ টাকা পায়, অর্থের মামলা, মানি সুট। তো আদালত হোসেন মোল্লার পক্ষে ডিক্রি দিছে, মানে হোসেন মোল্লা হলো ডিক্রি হোল্ডার, ডিক্রিদার, আর তানভীর হচ্ছে কি? তাই এখন যিনি ডিক্রি পায়, আদালতের ডিক্রি পাওয়ার সাথে সাথেই কিন্তু তানভীর টাকা দিতে বাধ্য না। হোসেন মোল্লার কি করতে হবে? জারি মামলা। তো উনি ডিগ্রি পাওয়ার পরে উনি সাথে সাথে জারি মামলা করে দিছে। জারি মামলা, আপনাদেরও জারি মামলার কথা মনে করাই দিই, জারি মামলা করতে হয় 3 বছরের মধ্যে, আর ডিগ্রি নিবন্ধিত হতে কয় বছর? 6 বছর। তো জারি মামলা কইরা জারিকারক আদালত তানভীরের 1 খণ্ড জমি ছিল, জমি বিক্রি করে তানভীরের কাছ থেকে 5 লাখ টাকা এনে বুঝাই দিছে কারে? হোসেন মোল্লারে। এখন ওই ডিক্রির বিরুদ্ধে তানভীর আবার সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে কি করছে? আপিল করছে। কিন্তু অলরেডি জারি মামলায় তানভীর সবকিছু হারাই ফেলছে। তো আপিল আদালতে যখন, আপিল আদালতে গিয়ে বিচারিক আদালতের সিদ্ধান্ত ঘুরে গেছে, মানে বিচারিক আদালতের সিদ্ধান্ত ডিক্রিটা বাতিল করে দিছে, মানে সিদ্ধান্ত আসছে কার কাছে? তানভীরের পক্ষে। বলছে যে না, তানভীরের কাছে হোসেন মোল্লা টাকা পয়সা পাবেন। কিন্তু অলরেডি তানভীর তো টাকা পয়সা দিয়ে দিছে। তখন আপিল আদালতের এই সিদ্ধান্ত অনুযায়ী তানভীর ওই যে আদালত, বিচারিক আদালত, কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স বা আদি আদালত, সেই জায়গায় প্রত্যার্পণের আবেদন করবে যে আমি যা হারাইছি জারি মামলায়, 5 লাখ টাকা তো চাই, আর এই কয়দিন যে আপিল করতে করতে আমার ঘোড়া টোরা লাগলো, সুদ সহ সব প্রতিকার চাই। এই যে যে আবেদনটা করলো এটাকে কি বলে? প্রত্যার্পণ বা
রেস্টিটিউশন। তবে প্রত্যার্পণের আবেদন তখনই করা যায় যখন যখন আপনি জারি মামলায় ইতিমধ্যে কি কিছু হারিয়েছেন, কিছু হারিয়েছেন। কিন্তু জারি মামলা ধর যদি এরকম হয়, এইভাবে চিন্তা করেন যে হোসেন মোল্লা ভাই জারি মামলা করছে, কিন্তু এখনো জারি মামলায় আদায় করতে পারে নাই, এর মধ্যে তানভীর গিয়ে জারি মামলা স্থগিতের আবেদন করছে 41 আদেশের 5-2 বা 21 আদেশের 26 বিধিতে, এবং আদালত জারি মামলাটা স্থগিত রাখছে। আপিলে প্রমাণিত হয়েছে যে তানভীর কোনো টাকা পয়সা, মানে হোসেন মোল্লা কোনো টাকা পয়সা পাবে না, তাহলে এই জায়গা কি আর তানভীরের প্রত্যার্পণের আবেদন করার দরকার আছে? বলেন, দরকার আছে? দরকার নাই, কারণ এখানে তো আহ জারি মামলায় সে তো কিছু হারাই নাই, জারি মামলা তো এখানে কমপ্লিট হয়ই নাই। তাহলে প্রত্যার্পণ বুঝেন কিনা? এই ইলা বলেন, বলেন প্রত্যার্পণ কারে বলে? আচ্ছা বুঝেন নাই, কে বুঝতেন? মাসুদ বুঝতেন? বলেন তো, একটু জোরে বলেন, আপনার তো এনার্জি নেই আজকে, একটু জোরে বলেন, গান গাচ্ছেন এরকম বলেন। স্যার, প্রত্যার্পণটা হচ্ছে কি, দেখা যাচ্ছে কি, এটা পক্ষের মধ্যে মামলা শেষ হওয়ার পরে যে পক্ষ জিতে যায় সে তো হ্যাঁ, ডিগ্রি জারির আবেদন করে, হ্যাঁ, আর অপর পক্ষ ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপিল করে। এখন ডিগ্রি জারি মামলা করলো, সেই ডিগ্রি জারিতে দেখা যাচ্ছে কি আমার কাছ থেকে সম্পত্তি আরিফ ভাইরে বুঝাই দিবে হ্যাঁ, আদালত। হ্যাঁ, কিন্তু আমি দেখি যে হ্যাঁ, আপিল আদালতে আমার সিদ্ধান্তটা আমার পক্ষে চলে আসে। আপনার পক্ষে আসে, কিন্তু আপনি ইতিমধ্যে ইতিমধ্যে তো আরিফ ভাইরে সবকিছু বুঝিয়ে বুঝে দিচ্ছে আদালত। হ্যাঁ জি। এখন পরবর্তীতে যদি সেই ডিগ্রিটা আবার আমার পক্ষে আসে আপিলে, সেই ক্ষেত্রে আমি আপনি ওটার ফল ভোগ করার জন্য যে আবেদন করবেন সেটাই বলে কি? প্রত্যার্পণ সহ প্রত্যার্পণ। সবকিছু। এটাই আছে দেওয়ানি কার্যবিধির কত ধারায়? 144 ধারায়। এলা বুঝছেন কিনা? তাহলে আবার বুঝাবো। বিকাশ, আপনি একটা উদাহরণ দেন। তো মাসুদ ভাই দুই পক্ষ, হ্যাঁ, মাসুদ ভাই প্রথমে মামলা করছে, উনি পাইছে, আমি পাইছি জানি। হ্যাঁ, আর এবার আমি এবার আমি হাইকোর্টে থেকে আবার আমি বিচারিক আদালতে প্রত্যার্পণ দাবিতে বসে দাঁড়াইছি। আমাদের মাসুদ ভাই যেসব আপিল আছে না তার আগে তো আপনার আপিলে জিততে হবে। আপিলে জিততে হবে। আপিলে জিততে হবে, আপিলে জেতার পর না আপনি যে আবেদন করবেন যে আমি জারি মামলায় যা যা হারাইছি এখন তাই ফেরত চাই। বুঝতে পারছেন? তো প্রত্যার্পণ মানে হচ্ছে ফিরিয়ে দেওয়া। কি বলেন? ফিরিয়ে দেওয়া। দেখেন আমরা একটু পড়ি। ভাই কি রাখে ভাই ভাই। দুই, আমি কাজ কিউরি নিয়ে বইছি আমি, দেখেন প্রত্যার্পণ বা রেস্টিটিউশনের অর্থ আদালতের কোন ডিক্রি বা আদেশের কারণে দুইটি বিষয় ঘটতে পারে। যেমন দেখেন, মকদ্দমার কোনো পক্ষ কোনো কিছু গ্রহণ করতে পারে, আবার অন্য পক্ষ কোনো কিছু কি হারাতে পারে। পরবর্তীতে এই যে আন্ডারলাইন করেন, এই ডিক্রি বা আদেশ যদি সংশোধন, পরিবর্তন বা পরিমার্জন হয়। ডিক্রি বা আদেশ সংশোধন করে কোন আদালত? কোন আদালত? আপিল আদালত ডেফিনেটলি। এবং এর ফলে কোনো পক্ষ কোনো কিছু পাওয়ার অধিকারী হলে তাকে সেই বিষয়টি ফেরত, এই যে দেখেন, ফেরত বা প্রত্যার্পণ করতে হবে, অর্থাৎ তাকে তার পূর্বে অবস্থানে প্রতিস্থাপন করতে হবে। আদালতের, আন্ডারলাইন করবেন, ডিক্রি জারিতে, এই শব্দটা বলতেন, ডিক্রি জারিতে যে সম্পত্তির দখল গ্রহণ করা হয়, এটা হতে পারে স্থাবর সম্পত্তি, এটা হতে পারে কি অস্থাবর সম্পত্তি। ডিক্রি বাতিল হলে, ওই যে দেখছেন, ডিক্রি বাতিল করে কে? ডেফিনেটলি আপিল আদালত। কে? কোন আদালত? আপিল আদালত। দেওয়ানি কার্যবিধির 144 ধারা অনুসারে ওই সম্পত্তির দখল প্রত্যার্পণ করতে হয় সেই ব্যক্তির নিকট যে ডিক্রি জারিতে উক্ত সম্পত্তির দখল হারিয়েছে। কোন পক্ষের আবেদন ক্রমে আদালত প্রত্যার্পণের আদেশ দিতে, যে কোন পক্ষের বলতে এই জায়গায় অ্যাকচুয়ালি যে হারাইছিল জারি মামলায় তো দায়ী কি হারাই, দায়ী। নর্মালি সবসময় যে মানে আপিল আদালতের হয় তা না, রিভিশন আদালতের আদেশের ক্ষেত্রেও প্রত্যার্পণ করা যায়। কেমনে দেখেন, তানভীর তো 5 লক্ষ টাকা হারালো, তানভীর আপিল করছে ধরেন জেলা জজের কাছে, জেলা জজের কাছে ও হারছে, জেলা জজের কাছে হারলে তারপর রিভিশন করতে কোথায়? হাইকোর্ট বিভাগে। তাহলে হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত দিছে কার পক্ষে? তানভীরের পক্ষে। বুঝতে পারছেন? তাহলে এই যে এই ক্ষেত্রেও প্রত্যার্পণের আবেদনই করতে হবে। এখানে একটু লেখেন যে প্রত্যার্পণের আবেদনের তামাদি মেয়াদ হচ্ছে, লেখেন 3 বছর। তামাদি আইনের 181 অনুচ্ছেদ, 3 বছর। তামাদি আইনের 181 অনুচ্ছেদ, 181, মানে প্রত্যার্পণের আবেদন করার মেয়াদ হচ্ছে 3 বছর। 3 বছর, তামাদি আইনের 181 অনুচ্ছেদ।
রিভিউ করলে যদি রিভিউ আদালত সেটা রিভিউ তো যখন আপিল আপনি করতে পারতেছেন না তারপর রিভিউ। 181। যে খাত যেভাবেই হোক ডিগ্রি বাতিল হইলে আপনি সেই ক্ষেত্রে হলো ইয়া, যা আপনি জারি মামলায় অলরেডি হারাইছেন। যে কোনো আদালত দিতে পারে, মানে জেলা আদালত তো আপিল আদালত হতে পারে না। দেখেন মেইনলি হচ্ছে উচ্চ আদালত, আপিল বা রিভিশন আদালত। দেখেন উদাহরণ দেখেন, আদালত একটি মকদ্দমায় বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিগ্রি দিল। একতরফা ডিগ্রি তো সর্বদা বিবাদীর বিরুদ্ধেই হয়। উক্ত একতরফা ডিগ্রি কার্যকর করার কারণে একতরফা ডিগ্রি পাওয়ার পরও জারি মামলা করে দিছে বিবাদী, বিবাদী সম্পত্তিতে তার দখল হারায়। পরবর্তীতে বিবাদী একতরফা ডিগ্রি বাতিলের আবেদন করলে, দেখেন একতরফা ডিগ্রি বাতিলের আবেদন কিন্তু ওই যে আদালত একতরফা ডিগ্রি দিছিল সেই আদালতেই কিন্তু করে। আদালত একতরফা ডিগ্রি বাতিল করে আদেশ দিল, অর্থাৎ সম্পত্তিতে বিবাদীর দখল কি থাকলো, বহাল থাকলো। কিন্তু ইতিমধ্যে তো সেই সম্পত্তি দখল কিন্তু বাদী বুঝে নিছে। এই ক্ষেত্রে বিবাদী সম্পত্তিতে তার দখল ফেরত বা প্রত্যর্পণ পাওয়ার জন্য ফর রেস্টিটিউশন অফ পজেশন আবেদন করতে পারে, এবং এই ক্ষেত্রে মকদ্দমা বল দিবেন চূড়ান্ত ভাবে নিষ্পত্তির জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। এই ক্ষেত্রে আদালত এমন প্রত্যর্পণের আদেশ মঞ্জুর করে যে সিদ্ধান্ত দিবে তা ডিক্রি বলে গণ্য হবে। আর আমরা জানি প্রত্যর্পণের আবেদন করার পর ওই আদালত আবার যে সিদ্ধান্ত দিবে সেটা কি বলে, ডিক্রি, ডিম ডিক্রি। কি ডিক্রি? দুইটা ডিম ডিক্রি না, একটা হলো রিজেকশন অফ ক্লেইম আর একটা হলো রেস্টিটিউশন। অথবা এই উদাহরণটা দেখেন, এ বি এর বিরুদ্ধে 1 লক্ষ টাকার একটি ডিগ্রি পেল। ডিগ্রি জারির মাধ্যমে এ উক্ত অর্থ কি আদায় করে ফেলছে, আদায় করলো। ডিগ্রিটি পরবর্তীতে আপিলে পরিবর্তন হলো, কিন্তু অলরেডি দায়িত্ব তার 1 লক্ষ টাকা হারাই ফেলছে। আপিলে উক্ত ডিগ্রি পরিবর্তন হওয়ার কারণে 144 হবে, 114 আছে, 144 ধারার অধীন বি উক্ত টাকা পরিশোধের তারিখ হতে সুদ সহ উক্ত টাকা ফেরত পাওয়ার অধিকারী হবে। কিন্তু এই জায়গায় মেয়াদের কথা বলে নাই। আমি বলে দিলাম প্রত্যর্পণের আবেদনের তামাদি মেয়াদ কতদিন, 3 বছর। কত অনুচ্ছেদ, 181। তাহলে জারি মামলার তামাদি মেয়াদ 182, প্রত্যর্পণ কত, 181। আপনার এবং আপনি যদি এইভাবে চিন্তা করেন যে অ্যাকচুয়ালি জারি মামলা করে ডিক্রিদার আর প্রত্যর্পণ করে কে, তাই প্রত্যর্পণ করে তাই, যে সম্পত্তি ইতিমধ্যে সে জারি মামলায় হারিয়েছে। তো জেনে রাখা ভালো, 144 ধারায় আদালত কর্তৃক প্রদত্ত প্রত্যর্পণের কোন সিদ্ধান্ত ডিক্রি বলে গণ্য হবে। মানে 144 ধারায় আর একটা কথা মনে রাখবেন যে জারি মামলা যে জায়গা করে প্রত্যর্পণের আবেদনও কি সেখানে করে। জারি মামলা কোথায় করে ভাই, বিচারিক আদালতে, কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্সে, মনে আছে? তাহলে প্রত্যর্পণও কোথায়, সে আদালতে। তারপরে দেখেন 144 ধারায় প্রদত্ত প্রত্যর্পণের কোন সিদ্ধান্ত যেহেতু একটু ডিগ্রি, তাই এর বিরুদ্ধে আবার কি করা যাবে, আপিল করা যাবে। এখন শেষ হয়েও হয় না শেষ দেওয়ানি মামলা, যদি শেষ পর্যন্ত কেউ লেগে থাকে আর কি, যদি সে নিজে হাল না ছেড়ে ছেড়ে দেয়। তাহলে দেখেন 1 নম্বর প্রশ্ন, যে সিভিল প্রসিডিউর কোডের 144 ধারার অধীন প্রত্যর্পণ বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে সেটি হবে একটা কি, ডিক্রি। ডিক্রি, জি। তো প্রত্যর্পণ কে বুঝেন নাই বলেন, অনলাইনে যারা আছেন একজন প্রত্যর্পণ বুঝাই বলেন তো, প্রত্যর্পণ কি ভাই? আসসালামু আলাইকুম। জি, প্রত্যর্পণ হচ্ছে একটি আদালত একটা ডিগ্রি প্রদান করলে সেই হ্যাঁ, ডিগ্রি মানে সেই ডিগ্রির বিরুদ্ধে যখন আপিল করে এবং সেই আপিলে ওই ডিগ্রি প্রদানকারী আদালত জারি মামলার মাধ্যমে প্রথমে সম্পত্তি একজনের বুঝাই দিল, সেই সম্পত্তি পুনরায় আবার আপিল কোর্টে যখন বিবাদী পায় তখন তাকে আবার পুনরায় ওই সম্পত্তিটা ফিরাই দিলে সেইটাই প্রত্যর্পণ। জি ধন্যবাদ। হ্যাঁ জি। আচ্ছা, তারপরে দেখেন আহ 2 নম্বর প্রশ্ন দেখেন, দেওয়ানি কাজ, আমরা সেলফ প্র্যাকটিসের 2 নম্বর প্রশ্নটা দেখেন, যে দেওয়ানি কার্যবিধির 144 ধারায় আদালত কোন প্রত্যর্পণের আদেশ দিলে
উক্ত আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? যেহেতু একটা ডিক্রির বিরুদ্ধে সর্বদা কি করা যায়? আপিল করা যায়। 3 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, যে দেওয়ানি কার্যবিধির কত ধারার অধীন? আন্ডারলাইন করবেন। জনসম্মুখে হাজির হতে বাধ্য করা উচিত নয় এমন কোন মহিলাকে আদালতে সশরীরে বা স্বয়ং হাজির হতে অব্যাহতি দেওয়া যেতে পারে? কত ধারায়? 132। এগুলা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বরও গুরুত্বপূর্ণ, দেখেন দেওয়ানি কার্যবিধির কোন ক্ষেত্রে আইন আইন প্রণয়নকারী সংস্থা হলো জাতীয় সংসদ। গ্রেফতার এবং আটক হতে অব্যাহতি দেওয়া হয়েছে কত ধারায়? 135। এবার দেখেন 5 নম্বর প্রশ্ন, দেওয়ানি কার্যবিধির ড্যাশ ধারায় জজ, ম্যাজিস্ট্রেট বা অন্যান্য বিচারিক কর্মকর্তাকে দেওয়ানি প্রক্রিয়ায় গ্রেফতার হতে অব্যাহতি দেওয়া হয়েছে কত ধারায়? এটা 135। তারপরে দেখেন 6 নম্বর প্রশ্ন, যে কোন পার্লামেন্ট সদস্যকে পার্লামেন্ট সভা চলাকালীন দেওয়ানি প্রক্রিয়ায় গ্রেফতার হতে অব্যাহতি দেওয়া হয়েছে ড্যাশ ধারায়? এটাও 135 পর। 7 নম্বর যে প্রশ্ন, এটা আমরা ইতিমধ্যেই জানি, যে দেওয়ানি কার্যবিধির অধীন যে সকল ব্যক্তির সম্মুখীন কোন ডিপোনেন্টকে, ডিপোনেন্ট মানে হচ্ছে হলফকারী, যে এফিডেভিট করে তাকে বলে ডিপোনেন্ট, হলফকারীকে শপথ পড়ানো যেতে পারে, তা দেওয়ানি কার্যবিধির কত ধারায় উল্লেখ করা হয়েছে? কত ধারায়? 139। আমরা জানি এফিডেভিট আছে 19 আদেশে, আর ধারার কথা বললে কত ধারা? 139 ধারা। এখন আমরা চলে আসি, দেখেন সহজাত ক্ষমতা বা দেওয়ানি আদালতের সহজাত ক্ষমতা বা ইনহেরেন্ট পাওয়ার অফ দা কোর্ট। মাসুদ সাহেব, সহজাত ক্ষমতা কি একটু বলেন তো? সহজাত ক্ষমতা হচ্ছে যে আদালতের একটা মানে অতিরিক্ত ক্ষমতা, যে ক্ষমতাটা আসলে একটা বিশেষ ক্ষমতা। সেটা হচ্ছে যে দেওয়ানি সকল আদালতের এই ক্ষমতাটা আছে। আহ, অনেক ক্ষেত্রে আদালত যে অনেক পরিস্থিতির সম্মুখীন হয় যে আহ, মানে এমন মামলার একটা এমন একটা বিষয় যেটা সে নিজের কোনো সে করতে না পায় না, সেই তো দেখেন আমরা এখন পড়তে যাচ্ছি দেওয়ানি আদালতের সহজাত ক্ষমতা বা অন্তর্নিহিত ক্ষমতা বা ইনহেরেন্ট পাওয়ার অফ দা কোর্ট। সহজাত ক্ষমতা আসলে কি? সহজাত ক্ষমতা হচ্ছে আদালতের একটা অনন্য সাধারণ ক্ষমতা। সাধারণত মনে রাখবেন যে আইন প্রণেতারা, যারা আইন প্রণয়ন করে, এরা তো আসলে আল্লাহ না বা ঈশ্বর না বা ভগবান না। তারা যে এই পৃথিবীর কোনো আইনই স্বয়ংসম্পূর্ণ না। অর্থাৎ ভবিষ্যতে এমন কোনো পরিস্থিতির উদ্ভব ঘটতে পারে যে পরিস্থিতি সম্পর্কে আইনে বিশেষ কোনো বিধান নাও থাকতে পারে। তো সেই রকম পরিস্থিতিতে বিচারক মহোদয় বা আদালত, তারা ন্যায় বিচারের স্বার্থে তার নিজের বিবেক বুদ্ধি ব্যবহার করে যে সিদ্ধান্ত দেয় সেটারই কি বলে? সহজাত ক্ষমতা, ন্যায় বিচারের স্বার্থে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি এইভাবে বলি, দেখেন যে আমরা জানি একটা মামলায় যখন বাদী উপস্থিত থাকে না কিন্তু বিবাদী উপস্থিত আছে, অর্থাৎ বিবাদী এসেছে বাদী আসে নাই, আদালত মামলা খারিজ করতে পারে 9 আদেশের 8 বিধিতে। কত বিধিতে? 9 আদেশের 8 বিধিতে। আর 9 আদেশের 8 বিধিতে যখন মামলা খারিজ হয়, তখন কিন্তু অ্যাকচুয়ালি নতুন মামলা করা যায় না। তখন আমার প্রতিকার, বাদী প্রতিকার দুইটা, এক হলো 9 আদেশের 9 অথবা 9 ক। 9 দরখাস্তটা হচ্ছে মামলা ওই খারিজ আদেশ রদের দরখাস্ত, আর 9 কতে হচ্ছে কি? সরাসরি রদ। এখন বাদী 9 দরখাস্ত করেছে খারিজ আদেশ রদের জন্য। এখন বাদী দরখাস্ত করলেই তো আদালত বাদীর একা শুনে কিন্তু রদ করবে না, অবশ্যই একটা ডেট ফেলাবে। ডেট ফেলানোর পরে সেদিন আবার আসবে কে? বিবাদী। উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠান করে তারপরে 9 আদেশের 9 হয় উনি ওই আবেদনটা মঞ্জুর করবে অথবা না মঞ্জুর করবে। এখন বাদী যখন দরখাস্ত করলো, ভবিষ্যতে যেদিন শুনানির দিন সেই দিন আবার বাদী আসে নাই, আবার বাদী আসে নাই। এখন মূল মামলার শুনানির দিন যদি বাদী না আসে তাহলে কি হবে সেটা 9 আদেশের 8 বলা আছে। কিন্তু 9-এর শুনানির দিন যদি বাদী না আসে তাহলে কি হবে, তাহলে সেটা কিন্তু দেওয়ানি কার্যবিধির কোথাও বলা নাই। তাহলে এই ক্ষেত্রে আদালত যে সিদ্ধান্ত প্রয়োগ করবে সেটা ওনার কি, যে ক্ষমতা প্রয়োগ করবে সেটা হলো কি? সহজাত ক্ষমতা। উনি ইচ্ছা করলে ওই শুনানিটা মুলতুবি রেখে সামনে কোনো দিন পর্যন্ত মানে শুনানি রাখতেও পারে। আবার যদি মনে করে না যে বাদী একবার অনুপস্থিত আছে, খারিজ করছে, আবার শুনানির দিনও অনুপস্থিত আছে, তাহলে মামলা কি করতে পারে? খারিজ করে দিতে পারে। এটাও একান্তই উনার বিবেচনামূলক ক্ষমতা। বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে যখন আপনারা
নর্মালি আমরা দেওয়ানি কার্যবিধিতে যে কোনো দরখাস্ত করি, দরখাস্তের সাথে সাথে সকল জিনিসের সাথে 151টা থাকে। মানে ইওর অনার, আপনি যদি নির্দিষ্ট যে বিধান আছে তার মধ্যে যদি নাও দিতে পারেন, আপনার তো অসীম ক্ষমতা আছে, ন্যায় বিচারের স্বার্থে আপনি 151 ধারায় দিতে পারেন। যখন আমরা লিখিত পরীক্ষায় পড়বো, ড্রাফটিং এ দেখবো বা অন্যান্য সময় দেখবেন যে অস্থায়ী নিষেধাজ্ঞা আমরা জানি আবেদন করে 39 1 অথবা 2। একে করে হলো স্থাবর বা অস্থাবর সম্পত্তি, আর দুইয়ের একে করে হচ্ছে আপনার চুক্তিভঙ্গ, আর একটা হচ্ছে কি ক্ষতিপূরণ। তাহলে আমি 39 1 যদি করি, 39 1 ও 151 ধারার অধীন অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন, বা 39 2 ও 151 ধারার অধীন এক অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন। বুঝেন কিনা? আবার আমি রায়ের পূর্বে আটক চাচ্ছি বিবাদীকে, সেই জায়গাও আমি 38 4 সাথে কত 151 ধারা, মানে যে কোনো জিনিসের সাথেই আপনি যোগ করতে পারেন কারে, 151 কে। তো এখন ইনহেরেন্ট পাওয়ারের সাথে, মানে দেওয়ানি আদালতের ইনহেরেন্ট পাওয়ার আর ক্রিমিনাল কোর্টের ইনহেরেন্ট পাওয়ারের পার্থক্য কি? দেওয়ানি আদালতের 151 ধারায় বলেছে যে সকল দেওয়ানি আদালতের অন্তর্নিহিত ক্ষমতা আছে, অর্থাৎ সহকারী জজ থেকে শুরু করে হাইকোর্ট বিভাগ, হাইকোর্ট বিভাগও তো দেওয়ানি পাওয়ার এক্সারসাইজ করে না। মানে হাইকোর্ট বিভাগে আপনি যে আপিল করতেছেন, তখন তো হাইকোর্ট বিভাগ দেওয়ানি আদালত হিসেবেই তো কাজটা করতেছেন। তাহলে সকল দেওয়ানি আদালতের কি আছে? অন্তর্নিহিত ক্ষমতা আছে। কিন্তু ফৌজদারি আদালতে শুধুমাত্র 561A তে ইনহেরেন্ট পাওয়ার ক্ষমতা, ইনহেরেন্ট পাওয়ার আছে কার? হাইকোর্ট বিভাগে। আপনাদের এক এক টপিক পড়াইতে যাই, আর আমার ভাইবার এক এক প্রশ্ন মনে ওঠে। বুঝতে পারছেন? এই যে ইনহেরেন্ট পাওয়ারের সময় মনে উঠছে, প্রত্যার্পণের সময় মনে উঠছে, আপিল আদালতের ক্ষমতার সময় মনে উঠছে, মানে এই সকল জিনিস নিয়ে অজস্র স্মৃতি আছে আমার, এক এক বিচারপতির সাথে এক একবার ইয়া করা। এইটা এই ইনহেরেন্ট পাওয়ার, মাহমুদ হোসেন সাবেক বিচারপতি, উনি এই ইনহেরেন্ট পাওয়ার জিজ্ঞেস করলো, এই প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে বলেন তো দেওয়ানি কোন কোন আদালতের ইনহেরেন্ট পাওয়ার আছে, আর ফৌজদারি কোন আদালতের ইনহেরেন্ট পাওয়ার আছে। যাই হোক, আমরা পড়াই ফিরি, দেখেন ধারা 151, অন্তর্নিহিত বা সহজত বলতে এমন কিছুকে বোঝায়, আন্ডারলাইন করবেন, যেটা লুপ্ত বা সরাসরি ব্যক্ত করা হয়। এই ক্ষমতা, আন্ডারলাইন করবেন, কোন আইন থেকে উৎপত্ত হয়নি, বরং আন্ডারলাইন করবেন ন্যায় বিচার নিশ্চিত করতে এবং আদালতের বিচারিক কার্যক্রম সঠিকভাবে করতে আদালত প্রতিষ্ঠার সময় হতে। আদালত প্রতিষ্ঠার সময়, কখন থেকে? আদালত প্রতিষ্ঠার সময় এই ক্ষমতা সহজতভাবে লাভ করে। দেওয়ানি কার্যবিধির বিধি বিধান সমূহ স্বয়ং সম্পূর্ণ না, আন্ডারলাইন করেন। শুধুমাত্র দেওয়ানি কার্যবিধি কেন, এই পৃথিবীর কোনো আইনই কি স্বয়ং সম্পূর্ণ নয়। কারণ ভবিষ্যতে কোনো মকদ্দমায় সম্ভাব্য কোন ধরনের, আন্ডারলাইন করবেন, কোন ধরনের পরিস্থিতির উদ্ভব হতে পারে, সে সকল পরিস্থিতি আগে থেকে অনুমান করা আইন প্রণেতাদের পক্ষে সম্ভব না। এই সকল অপ্রত্যাশিত পরিস্থিতিতে দেওয়ানি কার্যবিধির বিধান বিধান দ্বারা, আন্ডারলাইন করবেন, ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব নাও হতে পারে। দেওয়ানি কার্যবিধির অধীন এই সকল অপ্রত্যাশিত পরিস্থিতি সম্পর্কে কোনো বিধিবিধান না থাকার পরেও আদালত তার সহজতা ক্ষমতা প্রয়োগ করে এই সকল পরিস্থিতিতে ন্যায় বিচার নিশ্চিত করতে পারে। দেওয়ানি কার্যবিধির 151 ধারায় দুইটি উদ্দেশ্যে আদালত তার সহজতা ক্ষমতা প্রয়োগ করতে পারে। দুইটা উদ্দেশ্য বলতেন, কয়টা উদ্দেশ্য? তাহলে সহজতা ক্ষমতা প্রয়োগ করতে পারে কয়টা উদ্দেশ্যে ভাই? দুইটা উদ্দেশ্যে। কি কি দেখেন? 1 নাম্বার, আন্ডারলাইন করবেন, ন্যায় বিচারের স্বার্থে, আর এবং কি আদালতের কার্যপ্রণালীর অপব্যবহার রোধ করতে। তো যদি আপনাকে বলে যে সহজতা ক্ষমতা প্রয়োগ করে কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। কি কি? ন্যায় বিচারের স্বার্থে, আর একটা কি? আদালতের কার্যপ্রণালীর অপব্যবহার রোধ করতে। তবে এখানে একটা কথা আছে, যে যদি কোনো আইনে প্রকাশ্য বিধান থাকে, মানে আইনে বলা আছে এটা করা যাবে না, তখন আদালত কিন্তু সহজতা ক্ষমতা প্রয়োগ করে সেটা করতে পারবে না। বুঝতে পারছেন? আইনে বলা হলো, ওই যে আমরা যখন পড়ছিলাম যে 7 দেশের 11 বিধিতে আরজি খারিজের ক্ষেত্রে, রিজেকশন অফ ক্লেইন্টের ক্ষেত্রে, যখন আপনার কোর্ট ফিস দেন নাই বা মামলার প্রতিকারের মূল্য কম দেখাইছেন, তাহলে এটা সংশোধনের আবেদন করতে হবে কতদিনের মধ্যে? 21 দিন। এই ওখানে শেয়াল শব্দটা ব্যবহার করছে 21, অর্থাৎ 21 দিনের মধ্যে যদি কেউ সংশোধন করতে না পারে, তাহলে পরবর্তীতে কিন্তু আদালত তার সময় বাড়াতে পারবে না। বুঝলেন কিনা? কারণ ওখানে আইনের কি বিধান আছে? প্রকাশ্য বিধান আছে। না, 1 আর 4-এ কোনো সময় নাই, সাথে সাথেই খারিজ করতে পারে, যে কজ অফ অ্যাকশন না থাকলে আর অন্য কোনো আইন দ্বারা বাড়িত হলে।
তাহলে বিগত বছরের প্রশ্ন দেখেন যে দেওয়ানি কার্যবিধির 151 ধারায় বর্ণিত আদালতের ক্ষমতাকে কি ক্ষমতা বলে? সহজাত ক্ষমতা। খুব কঠিন প্রশ্ন, কারণ এটা আসছিল হলো প্রথম পরীক্ষায়, বার কাউন্সিল যে প্রথম 2012 সালের প্রথম পরীক্ষায়। দেখেন আমরা 152 ধারাটা দেখি। 152 ধারা রায়, ডিক্রি বা আদেশ সমূহ সংশোধন, অ্যামেন্ডমেন্ট অফ জাজমেন্ট, ডিক্রিজ অর অর্ডার্স, পাশে লেখেন 20 আদেশের 3 বিধি। 20 আদেশের 3 বিধি। রায়, ডিক্রি বা আদেশ সমূহের সংশোধন, অর্থাৎ রায়ে যদি কোনো ভুল থাকে, ডিক্রিতে যদি কোনো ভুল থাকে, তাহলে সেটা সংশোধন করতে পারে কত ধারায়? 152 ধারায়। আর বলা আছে কততে? 20 আদেশের কত বিধি? 3 বিধিতে। আচ্ছা দেখেন, রায় ডিক্রি বা আদেশে আন্ডারলাইন করেন করণিক, ক্লারিক্যাল, গাণিতিক, অ্যারিথমেটিক্যাল ভুল অথবা কোনো আকস্মিক ভ্রান্তি, অ্যাক্সিডেন্টাল স্লিপ বা বিচ্যুতির ওমিশনের কারণে কোনো ভুল হলে যে কোনো সময় এটা বলতেন। কখন? যে কোনো সময় শব্দটা বলতেন, যে কোনো সময় গোল দিবেন আদালত নিজ উদ্যোগে, মানে স্বপ্রণোদিত হয়ে, কিংবা গোল দিবেন কোনো পক্ষের আবেদনে। কোনো পক্ষ বলতে বাদীও হতে পারে, বিবাদীও হতে পারে, তা শুদ্ধ বা সংশোধন করতে পারে। তাহলে এখানে বেশ কয়েকটা প্রশ্ন আছে দেখেন। রায়, ডিক্রি বা আদেশ এগুলো সংশোধন করতে পারে কত ধারায়? কত আদেশের কত বিধি? 20 আদেশের 3 বিধি। যদি কি ভুল হয়, করণিক ভুল হয় বা বিচ্যুতি হয়, সেই ক্ষেত্রে কখন? যে কোনো সময়। আদালত নিজের ইচ্ছায় পারে, আবার কি পক্ষগণের আবেদনের ভিত্তিতেও পারে। বুঝতে পারছেন? আমি যদি আপনাদের একটু জিজ্ঞাসা করি, দেখি রুবেল বলেন, প্লিডিং সংশোধন কোথায় আছে বলেন? প্লিডিং সংশোধন আশাউল সাহেব বলেন, প্লিডিং সংশোধন কোথায় আছে? 17। 6 আদেশের 17। আমি যদি আপনাদের বলি যে বিচার্য বিষয় সংশোধন কোথায় আছে? 14 আদেশের 5। 14 আদেশের 5। তো এখানে কয়েকটা জিনিস মনে রাখেন। যদি বলে রায়, ডিক্রি, আদেশ সংশোধন, তাহলে কত? 152 ধারা বা 20 আদেশের 3। যদি বলে প্লিডিং সংশোধন, 6 আদেশের কত? 17। আদি সংশোধন 6 আদেশের 17, লিখিত সংশোধন 6 আদেশের 17। যদি বলে বিচার্য বিষয় সংশোধন, 14 আদেশের 5। যদি বলেন তো যে পক্ষগণে সংশোধন করতে পারে, মানে পক্ষগণে কর্তন করে কত ধারায়? পক্ষগণে বাদী বা বিবাদীরে কর্তন করে কততে বলেন? 2। একাদেশের 10-এর 2। বাদী বা বিবাদীকে কর্তন করে নতুন কোন পক্ষ যুক্ত করতে পারে একাদেশের 10-এর 2। জি। আচ্ছা দেখেন, আমরা চলে আসি 153 ধারায়। দেওয়ানি কার্যধারায় গোল দিবেন ত্রুটি সংশোধন করার সাধারণ ক্ষমতা। ত্রুটি, জেনারেল পাওয়ার অফ অ্যামেন্ডমেন্ট অফ এরর। ত্রুটি সংশোধন আসলে কারে বোঝায়? আমি একটু বোঝাই শুনেন। ত্রুটি সংশোধন মানে হচ্ছে যে দেওয়ানি আদালত একটা মামলা বিচারকালীন সময় একটা জিনিস ভুল করে ফেলছে, মানে ওই আদেশটা ওনার দেওয়ার কথা ছিল না বাট দিয়ে ফেলছে। বা এইভাবে চিন্তা করেন যে প্লিডিংসে স্বাক্ষর করে কে কে? 6 আদেশের 14-তে আছে বাদী এবং অথবা না বাদী এবং তার আইনজীবী, বা লিখিত দেওয়া হলে বিবাদী এবং তার। ধরেন একটা মামলায় দেখা গেল যে চূড়ান্ত শুনানি স্টেজে চলে আসছে বা ডিক্রিও দিয়ে ফেলছে, কিন্তু প্লিডিংসে মানে আরজিতে বাদীর স্বাক্ষর নাই। আরজিতে কি বাদীর স্বাক্ষর নাই। তাহলে এটা একটা আদালতের কি ছিল? ত্রুটি। আদালতের ত্রুটি। তাহলে আদালত এই ত্রুটিটা বাদীর স্বাক্ষর নিয়ে সংশোধন করবে কত ধারায়? 153 ধারা। অর্থাৎ আদালত যদি কোনো ভুল ত্রুটি করে, তাহলে তিনি সেটা সংশোধন করতে পারে কত ধারায়? 153 ধারায়। দেখেন, মকদ্দমার কার্যধারায় কোন প্রকৃত প্রশ্ন বা বিচার্য বিষয় নির্ধারণের উদ্দেশ্যে আদালত গোল দিবেন যে কোনো সময়। কখন? যে কোনো সময় কোনো মামলার কার্যধারার ত্রুটি সংশোধন, amend any defect or error in any proceeding in a suit করতে পারে। হতে হবে একটু কেটে দেন, করতে পারে। তাহলে মকদ্দমার কার্যধারা ত্রুটি সংশোধন করতে পারে কত ধারায়? 153 ধারায়। রায়, ডিক্রি সংশোধন করতে পারে কত ধারায়? 152 ধারায়। তাহলে দেলোয়ার সাহেব বলেন
152 সাথে 153 পার্থক্য কি? মানে আদালত কোন একটা ভুল করে ফেলছে, তাহলে সেটা যে কোনো সময় যখন ওনার গোচরীভূত হবে তখনই ওটা আনি কি সংশোধন করতে পারবে। কত ধারায়? 153 ধারায়। দেখেন আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি যে দেওয়ানি মামলায় রায় ডিক্রির আন্ডারলাইন করেন করণিক বা গাণিতিক ভুল সংশোধন করা যায়। দা কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর কত ধারায়? 152 ধারায়। তারপরে দেখেন 2 নাম্বার প্রশ্ন যে দেওয়ানি কার্যধারার কোন ত্রুটি সংশোধনের জন্য আদালত এখতিয়ার প্রয়োগ করেন। দা কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর কত ধারায়? 153 ধারায়। 3 নাম্বার প্রশ্নটা দেখেন সেলফ প্র্যাকটিসের 3, দেওয়ানি কার্যবিধির অধীন নিম্নলিখিত কোন আদালত সহজতা ক্ষমতা প্রয়োগ করতে পারে? এটা যে কোনো দেওয়ানি আদালত। উত্তর ঘ যাদের দেওয়া আছে সে গ দেন। সহজতা ক্ষমতা প্রয়োগ করতে পারে দেওয়ানি কার্যবিধির অধীন কে পারে? যে কোনো দেওয়ানি আদালত। যদি বলতো যে ফৌজদারি কার্যবিধিতে, তাহলে উত্তর হতো কি শুধুমাত্র হাইকোর্ট বিভাগ। তারপরেরটা দেখেন 4 নাম্বার প্রশ্ন যে ন্যায় বিচারের স্বার্থে আদালত অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারে আদেশ বা ডিক্রি বাতিল বা ভুল সংশোধন করা, অস্থায়ী নিষেধাজ্ঞা জারি, মকদ্দমা পুনর্বিচার রিমান্ড করতে উপরের কি সবগুলা। এই জায়গা মোটামুটি সব প্রশ্নই গুরুত্বপূর্ণ। 8 নাম্বার প্রশ্নটা দেখেন যে দেওয়ানি কার্যবিধির কত ধারায় আদালতকে সংশোধন করার সাধারণ ক্ষমতা দেওয়া হয়েছে? ত্রুটি সংশোধন করার। এটা কি হবে? ত্রুটি সংশোধন করার সাধারণ ক্ষমতা দেওয়া হয়েছে কত ধারায়? 153 ধারায়। এবং 9 নাম্বার প্রশ্নটা দেখেন যে দেওয়ানি কার্যবিধির 153 ধারায় আদালত ত্রুটি সংশোধনের আদেশ দিতে পারে মকদ্দমার কার্যধারার প্রকৃত বিরোধ বা বিচার্য বিষয় নির্ধারণ করতে। এটা গুরুত্বপূর্ণ, মকদ্দমার কার্যধারার প্রকৃত বিরোধ বা বিচার্য বিষয় নির্ধারণ করতে। তো এই ছিল মোটামুটি আমাদের দেওয়ানি কার্যবিধির বিস্তারিত। যারা যারা আহ, সবাই ছিলেন সবাইকে ধন্যবাদ। দেওয়ানি কার্যবিধি এ পর্যন্তই। আপনাদের দেওয়ানি কার্যবিধিতে আমাদের ক্লাস টেস্ট হয়েছে 10টা, আরো বেশ কয়েকটা হবে। তার আগে আমি আপনাদের 100 মার্কের পরীক্ষার ডেট বলে দিই। আমাদের দেওয়ানি কার্যবিধির 100 মার্কের পরীক্ষার ডেট হচ্ছে আগামী মঙ্গলবার, যেদিন পড়া না তার পরের দিন মঙ্গলবার 5:30টায়, 5:30 থেকে 6:30। যে যেদিন পড়া থাকবে না সেই দিন মঙ্গলবার। কয় তারিখ পরে দেখেন? কয় তারিখ? 11। না অর্ধেক না, আপনারা তো বৃহস্পতিবার দেন। একই তো কথা। জি, তাহলে রোববার আরো 2 দিন আগে। না মানে মঙ্গলবারের সোমবার। তারপরে তো ঈদ আসবে না, বলবেন যে ঈদের ছুটি। এই দেওয়ানি কার্যবিধি যদি আপনি ঈদের পরে পরীক্ষা নিয়ে আবার ভুলে যাবেন সব। মঙ্গলবার 11 তারিখে 5:30। আরে পারবেন, আপনাদের সব পড়া, সমস্যা নাই। তো এই হচ্ছে দেওয়ানি কার্যবিধি। যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন।